সুপ্রিয় দর্শক, স্বাগত এই সময়ে। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব রাজনীতি এবং নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণার বিষয়। এ বিষয়ে আলোচনার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন, আছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, এছাড়াও আরও আছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই। ABM মোশাররফ হোসেন, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। গত বেশ কিছুদিন যাবত রাজনীতিতে এক ধরনের উত্তাপ আমরা দেখছি। বিভিন্ন স্থানে সংঘর্ষ হচ্ছে, সংঘাতের ঘটনাও সামনে এসছে। তো আমরা কি হঠাৎ করে এই রাজনৈতিক উত্তাপটা কেন হলো? বিএনপি কি কোনো কিছু অসহিষ্ণু আচরণ করছে কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক এবং এনটিভির দর্শক শ্রোতা যারা আমাদেরকে শুনছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিএনপি ধারাবাহিকভাবে আমরা কর্মসূচিগুলি পালন করছি এবং কোথাও কোনো কর্মসূচিতে বিএনপির পক্ষ থেকে কোথাও কোনো বিশৃঙ্খল অবস্থা তৈরি করা হয়েছে এ ধরনের কোনো নিউজ আমি মিডিয়াতে দেখিনি। বরং যেটা আমরা দেখেছি, দেখুন আপনি দেখবেন মিরপুর আমরা সমাবেশ করতে গিয়েছি, আমরা পুলিশ থেকে যে নিয়ম, যেটা সরকার মানে রাষ্ট্রের যেটা নিয়ম, যে পুলিশের কাছে অনুমতি নেওয়া, স্থান নির্ধারণ করা, আমরা সকল প্রসেস মেনটেন করে আমরা সমাবেশ করতে গিয়েছিলাম। সবচেয়ে একটি বড় ব্যাপার ঘটেছিল, যেখানে বিএনপি নির্ধারিত সভা ছিল, পুলিশ কিন্তু সেই সভা স্থান পরিবর্তন করে দিয়েছে। বলেছে এখানে যেই নতুন জায়গা দিয়েছে সেখানে দিলে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করার যে সুবিধা সেটা আমরা পাবো। বিএনপি সেটা মেনে নিয়েছে। সেখানেও আপনি দেখবেন যে সেখানে আওয়ামী লীগ গিয়ে আমাদের সে সভা ভেঙে দিয়েছে। আপনি দেখবেন লাকসামে আমাদের একজন নেতা, সাবেক মন্ত্রী ছিলেন উনি, যুবদল্লা জনাব বরকতুল্লাহ ভুলু সাহেব, উনি একটি বাড়ি থেকে আসছেন, একটা চার দোকানে বসে চা খাচ্ছিলেন, সেখানে তাকে তার স্ত্রীকে হামলা করে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এমনকি এই ধরনের হামলা কি কোনো উস্কানি ছাড়াই হচ্ছে? আপনি তো নিউজে দেখছেন যে তারা বসে চা খাচ্ছিল, এখানে উস্কানির তো কোনো সুযোগ নাই এবং কোনো কর্মসূচিও নাই, সেখানে কিন্তু বরকতুল্লাহ ভুলুর হামলা। গতকাল আপনি দেখবেন যে আমরা পূর্ব নির্ধারিত আমাদের এই যে দুর্মূল্যের ঊর্ধ্বগতি, আমাদের তিনজন নেতা এর জন্য আমরা মোমবাতি প্রজ্বলন, একটা শান্তিপূর্ণ কর্মসূচি, এবং যেটা আওয়ামী লীগ সবসময় করে থাকে। আপনি দেখবেন যে শহীদ মিনার বলেন, অন্য প্রেস ক্লাব বলেন, এই প্রোগ্রামগুলো কিন্তু আওয়ামী লীগের একটি চিরাচরিত একটি প্রোগ্রাম তারা করে থাকে। আমরা সেই প্রোগ্রামটি করছিলাম এবং এই প্রোগ্রামে কোথাও পুলিশের সাথে অথবা অন্য কারোর সাথে কোনো ঝামেলা হয়েছে এ ধরনের কোনো প্রমাণ নেই। বরং আপনি দেখবেন যে আমরা বনানীতে কালকে যখন আমাদের নেতৃবৃন্দ ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে মোমবাতি প্রোগ্রাম, সেখানে এসে হামলা করা হয়েছে। সেখানে আমাদের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব মুয়াজ্জেম হালাল, আমাদের মেয়র প্রার্থী ছিলেন তাবিদ আউয়াল, তাদেরকে কিভাবে আঘাত করা হয়েছে। সুতরাং এইটা গভর্নমেন্ট একটা উস্কানি দিয়ে এমন একটা পরিবেশ তৈরি করতে চাচ্ছে যে তারা বিএনপির উপর একটা লেভেল এটে দিতে চাচ্ছে যে বিএনপি মানেই সন্ত্রাস, বিএনপি মানেই কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু এতদিন এরকম কোনো ঘটনা ঘটেনি। আপনি যে অভিযোগটি এখন করছেন, গত কয়েক বছর কোন জায়গায় ঘটেনি। আপনি দেখেন, আপনি এখন পর্যন্ত যে বাংলাদেশে যে কয়টি আমরা প্রোগ্রাম হয়েছি, যেখানে আমাদের প্রোগ্রাম হয়েছে সেখানে যে কয়টা হামলা করেছে সম্পূর্ণ আওয়ামী লীগ করেছে, যুবলীগ করেছে, ছাত্রলীগ করেছে। না, আওয়ামী লীগ যুবলীগ করেছে, স্থানীয়ভাবে বিভিন্ন হয়তো মানে আপনারা কর্মসূচি দিয়েছেন, তারা কর্মসূচি। এখানে একটা হলো দুটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে। রাজনীতি একটা কর্মসূচিতেই এখন যেটা সরকার নিয়ম করেছে যে প্রশাসনের অনুমতি লাগবে বা অবৈধকরণ লাগবে, আমরা সেই জিনিসটা করেছি এবং একটা জায়গায় প্রশাসন বলতে পারবে যে আমরা প্রশাসনের যেই নিয়ম কানুন সেগুলি আমরা ভায়োলেশন করেছি, আমরা করিনি। বরং সরকার একটা অসহিষ্ণু মনোভাব। আজকেও আপনি দেখবেন যে ঢাকার কয়েকটি দৈনিকে আজকে নিউজ করেছে যে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে বা সরকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপিকে প্রেস ক্লাব এবং বিএনপির পার্টি অফিসের সামনে কোথাও সভা করতে দেওয়া হবে না।
এই ধরনের যদি একটা গভর্নমেন্টের সিদ্ধান্ত হয়, সেখানে আপনার পরিস্থিতি উত্তপ্ত তো তারাই করছে। যে আসবো আমার কাছে ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, আমরা দেখছি যেটি বলছিলেন এবিএম মোশাররফ হোসেন যে বিএনপির সমাবেশকে ঘিরে এই সংঘর্ষের ঘটনা ঘটছে। কিছুদিন আগেও কিন্তু এ ধরনের ঘটনা ঘটেনি, কেন হঠাৎ করে এ ধরনের ঘটনাগুলো ঘটছে? জি, ধন্যবাদ এনটিভির সম্মানিত দর্শকবৃন্দ এবং আমার দুই সহ আলোচক, আমার অত্যন্ত শ্রদ্ধেয় মোশাররফ ভাই, আমরা কন্টেম্পোরারি, এবং রেজাউল ভাই। আমি কয়েকটা বিষয়ে একটু দৃষ্টি আকর্ষণ করছি যে আওয়ামী লীগের মৃত্যু সংবাদ পাবেন যে কোনো সময়, এটি বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সিনিয়র নেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। মহাসচিব ওনাদের বললেন নির্বাচন নয়, সরকার পতনেই একমাত্র লক্ষ্য। তারপর আরেকটা আছে, বঙ্গোপসাগরে ফেলে দিব, পালাবের পথ পাবেন না। এর আগে বলেছে যে আরও মেঠো ভাষায় যে ৭৫-এর চাইতেও অবস্থা খারাপ হবে বলেছে। তো আমি যেটি দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং একই সাথে বলতে চাই যে বরকতুল্লাহ ভুলু ভাইয়ের উপর যেটা আক্রমণ হয়েছে আমি এটা নিন্দা করি। এখানে আওয়ামী লীগ ইনভলভ না, এখানে যুবলীগ ছাত্রলীগ কেউ ইনভলভ না। কী কারণে এটা হয়েছে, এবং চা খেতে বসছে, গাড়ি নষ্ট হয়েছে, হঠাৎ করে কিছু লোক তাকে দেখো, হঠাৎ করে মনে হলো যে, আমার মনে হয়েছে অনেক সময় পূর্বশত্রুতা থাকলে এরকম একটা ঘটনা ঘটে যে পাইছি একা দেখি এরকম, বাট আমরা এটা নিন্দা করি। এরকম ঘটনা আমি কেউ প্রত্যাশিত না। এটা কালকে আমার ক্ষেত্রে হতে পারে, কালকে মোশাররফ ভাইয়ের ওখানে হতে পারে। এই ধরনের ঘটনা আমরা চাই না, এটি নিশ্চয়ই তদন্ত হবে। কিন্তু লক্ষ্য করবেন বিএনপি বড় বড় সমাবেশ করেছে, পল্টনে করেছে, অত্যন্ত বড় বড় সমাবেশ হয়েছে, একটা এনগেজিং হয়েছে। কিন্তু এই সমাবেশের সুযোগে ওনারা যে বক্তব্যগুলো, বিশেষ করে সিনিয়র নেতৃবৃন্দ, এটা তো এক ধরনের উস্কানি, পরিবেশটা নষ্ট হয়, যে বলে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগের মৃত্যু সংবাদ পাবেন। তখন মাঠের কর্মীরা কি মনে করে, আওয়ামী লীগের মৃত্যু, আওয়ামী লীগ তো কোনো ব্যক্তি, এক্স্যাক্টলি ব্যক্তি না, প্রাণী না। আওয়ামী লীগ ইজ দ্য এমবডিমেন্ট অফ বাংলাদেশ and the democracy। তো যদি বলে যে সেই ডেমোক্রেসির মৃত্যু সংবাদ হবে, আমরা যারা আওয়ামী লীগ করি, একদম তৃণমূল থেকে শুরু করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত সবাই আমরা কি ধরে নিই, ও আওয়ামী লীগের মৃত্যু সংবাদ পাবো যে কোনো দিন, এবং এটা বলছেন কে, আমির খসরু মাহমুদ চৌধুরী। তখন পরিবেশটা উত্তপ্ত হয়, একটু উত্তেজনা থাকে, এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলে মোমবাতি প্রজ্বলনের মতো এই কর্মসূচি, এগুলো অবশ্যই এক ধরনের শান্তিপূর্ণ কর্মসূচি। এর আগে আমরা যখন অনশন করতে গিয়েছি, প্রেস ক্লাবে মেরেছে, ওসমানী উদ্যানে গিয়েছে, ওখানেও মেরে বের করে দিয়েছিল। কবে? 2003 সালে। ও 2003 সালে, আচ্ছা, করেছে। মানে আমি বলছি এগুলো ঘটনা ঘটেছে। আবার আপনি লক্ষ্য করে দেখবেন জাতীয় পার্টির সাথে 91 থেকে 96 বিএনপি সরকার যে ব্যবহারটা করেছে, ইনক্লুডিং বর্ষিয়ান নেতা তাদের মিজান চৌধুরীকে যেভাবে মেরেছে, রাস্তায় ফেলে, নেতা আছেন নিশ্চয়ই বলবেন, হ্যাঁ করেছেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি কি, এই অসহিষ্ণুতা আমাদের দেশে আছে। এমনকি মশিউর রহমান জাদু মিয়া, জিয়াউর রহমান সাহেবের পলিটিক্যাল মেন্টর, পলিটিক্যাল ফাদারও বলে তাকে, ওনার জীবনের শেষ প্রেস কনফারেন্স কিন্তু আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি, মেরেছে, করতে দেয়নি। অর্থাৎ এগুলো আছে। কিন্তু এটা এমন নয় যে আওয়ামী লীগের সময় এটি হচ্ছে সব সময়। বাট এরপরেও আমি বলি আমরা এটার উন্নতি চাই। উন্নতি চাইতে গেলে কি হবে, আমাদের সবাইকে মিলে একটা রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে, ডায়ালগ করতে হবে। এই যে এখন কথা বলছি, আমরা এভাবে নিজেরা কথা বলি না কেন, অসুবিধা কি? আমি একবার ব্রিটিশ পার্লামেন্টের একটা অল পার্টি পার্লামেন্টারি গ্রুপে, ওনাদের সিনিয়র নেতারাও ছিলেন, আমাদের সিনিয়র নেতারাও ছিলেন, আমি বলেছি আজকে ব্রিটিশ পার্লামেন্টে আমরা এসেছি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কথা বলতে, এত টাকা পয়সা খরচ করে বিমান ভাড়া দিয়ে, এই কথা আমরা ঢাকায় বলি না কেন, অসুবিধা কি? বাইরেও বলি, অসুবিধা কি? তো সুতরাং আমি যেটি চাই যে আসলে বিএনপি একটা বিরাট পলিটিক্যাল পার্টি, অ্যাক্টর। আমরা অনেক সময় বলি যে তাদের দেহ আছে, মাথা নেই, মানে লিডারশিপ ক্রাইসিসে আছে। বাট ইভেন ধীরে ধীরে লিডারশিপ ক্রাইসিসও নিশ্চয়ই কেটে যাবে। সবসময় যে দণ্ডপ্রাপ্ত মানুষকে নিয়েই করতে হবে তা না, ওনাদের নিজেদের মধ্যেও লিডারশিপ ভালো উঠে আসবে। আমরা আশা করি বিএনপি একটি ভালো লিডারশিপ পাবে এবং অ্যাক্টর হবে, পলিটিক্যাল অ্যাক্টর। ভালো লিডারশিপ আসলে আর কোনো মামলার ঘটনা ঘটবে না, না শুধু এটা তো শুধু লিডারশিপ ডাজ ম্যাটার, অলওয়েজ লিডারশিপ ডাজ ম্যাটার। আসবো আপনার কাছে জনাব রেজাউল ইসলাম ভূঁইয়া, আপনাদের অবস্থানের কথা আমরা একটু শুনি। আমরা তো দেখলাম যে এই রাজনৈতিক বর্তমানে এই পরিস্থিতি নিয়ে নিশ্চয়ই আপনি কথা বলবেন, পাশাপাশি আমি শুনতে চাইব যে এই মুহূর্তে জাতীয় পার্টি কোন অবস্থানে আছে। যদিও আপনাদের চেয়ারম্যান জিএম কাদের বলেছেন যে আওয়ামী লীগের জোটে জাতীয় পার্টি নেই, শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে, দুই বিজ্ঞ আলোচক এবং যারা শুনছে সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আপনার শেষ অংশটা দিয়ে আমি শুরু করতে চাই। মূলত একটা ভ্রান্ত ধারণা আছে যে আমরা
2018 সালের নির্বাচনটা মহাজোটভুক্তভাবে করেছিলাম, এটা কিন্তু সঠিক নয়। 2008 সালে এবং 2014 সালে আওয়ামী লীগের সাথে এবং 14 দলের সাথে জাতীয় পার্টির সংযোগ হয়ে একটা মহাজোটের নির্বাচন হয়েছিল। 2018 সালে আমরা কিন্তু একটা 14 দলীয় জোট এবং জাতীয় পার্টি একটা সমঝোতার নির্বাচন হয়েছিল। সেখানে জাতীয় পার্টিকে কিছু আসন ছেড়ে দেওয়া হয়েছিল, আবার জাতীয় পার্টিও তাদের প্রার্থীদেরকে 14 দলীয় জোটের তাদের মানে প্রতীকে নির্বাচন করেছে। আপনারা আমরা লাঙ্গলে করেছি। সেই ক্ষেত্রে নির্বাচনের উত্তর আমরা কিন্তু আপনি দেখবেন যে আমরা সরকারের অংশ হয়নি, যেটা 8 এবং 14 সালে হয়েছে। আমরা কিন্তু সরকারের বাইরে এসে বিরোধী দলের অবস্থানে বসছি এবং বাংলাদেশের মহান জাতীয় সংসদের প্রধান বিরোধী দল হিসেবে কাজ করছি। কাজে চেয়ারম্যান যে কথাটি বলেছেন যে এই কথাটা কিন্তু নতুন না, উনি আগেও এই কথাটি বলেছে যে আমরা জোটে নেই এবং মহাজোটে বাস্তবিক করতে নেই। আপনি দেখবেন যে গত 3 বছরে মহাজোটের কোনো মিটিং, শীর্ষ নেতা বলেন বা অন্য কোনো মহাজোটের তো কোনো আসলে কোনো কর্মসূচি নেই, ওই রকম কোনো মিটিং বা কর্মসূচি বা ওই লেভেলের কোনো ইয়ে নেই। ন্যূনতম যে ইয়ে থাকতো এটা নেই। না থাকার কারণ হলো যে মহাজোটগতভাবে নির্বাচনটা কিন্তু 18 সালে ছিল না, সমঝোতা ভিত্তিক নির্বাচন ছিল জাতীয় পার্টি এবং 14 দল, এবং তার পরবর্তীতে জাতীয় পার্টি তার অবস্থান ঠিক রেখেছে, সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করছে এবং কার্যকরী বিরোধী দল হিসেবে ফাইল চুরাচুরি না করে, গালাগালি না করে, কার্যকরী বিরোধী দল হিসেবে যেরকম সরকারের সাথে এক ধরনের তাল মিলিয়ে একটা আপনার কিন্তু একটা জিনিস ইয়ে করতে হবে। যদি আপনি উন্নত বিশ্বে দেখেন, বিরোধী দল কিন্তু সরকারের ছায়া সরকার। এখন শুধু বিরোধী দলে মানে বিরোধীদের খাতে বিরোধিতা করবে না। আমার প্রশ্ন ওইখান থেকে বেরিয়ে এসে আপনাদের বা কি অবস্থানে আপনারা আছেন? আমি পরিষ্কার করছি। 91 96 2001 থেকে মানে ইয়ে পর্যন্ত 2008-এর আগ পর্যন্ত যে সংসদগুলো এসছে, আপনি যদি দেখেন বিরোধী দলগুলা কোন সংসদে 2 বছর, কোন সংসদে 2.5 বছর তাদের দায়িত্ব পালন করছে, কিন্তু যারা ভোট দিয়েছে তারা কিন্তু 5 বছর সংসদে থেকে সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার জন্য ভোট দিয়েছিল, কিন্তু বিরোধী দলগুলো কিন্তু সেই দায়িত্ব পালন করে নাই। জাতীয় পার্টি সেই দায়িত্বটা পালন করছে। এটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নতুন মনে হয়। এখানে মানুষের কাছে মনে হয় যে এইটা কি কালচার শুরু হলো, বিরোধী দল মানে তো একটা গালি দিতে হবে, একটা ফাইল ছুঁড়ে মারতে হবে, একটা হরতাল করতে হবে, একটা অবরোধ করতে হবে। এই কালচারটা আমাদের দেশে ছিল না বলে মনে হয় নতুন অবস্থায়। আমরা 300 আসনে আমাদের চেয়ারম্যান জনাব JM কাদের সাহেব ঘোষণা দিয়েছে আমরা 300 আসনে নির্বাচন করার জন্য প্রিপারেশন নিচ্ছি। নির্বাচন এখনো 15 মাস সময়, 16 মাস সময় বাকি আছে। তার পরবর্তীতে জোট মহাজোট বা অন্য কি করা যায় সেটা পরবর্তীতে আমরা চিন্তা করব। আর যে প্রথম অংশটা যেটা ছিল এটা হলো যে রাজনীতির যে উত্তাপ, সংঘর্ষ, সংঘাত, এইটা বাংলাদেশের রাজনীতি এখন নতুন এরকম না। আমরা যখন দেশের মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তার আগেও যখন ছিল তখনও কিন্তু এই অবস্থাটা ছিল, কম আর বেশির ব্যাপার হতে পারে। আমি মনে করি যে মানে অকারণে যেটা বুলুবাইয়ের উপর এরকম অবস্থা ছিল যে সরকারের একজন মানে কর্মকর্তা অথবা পুলিশের একজন অফিসার তিনি মানে টেলিভিশনের সামনে এসে মানে বক্তব্য দিচ্ছেন এটা আভ্যন্তরীণ কোন্দলে হতে পারে, পুলিশ মানে পিটিয়েছে, টিয়ার গ্যাস ছুড়েছে, মানে ছবি ছাপা হয়েছে, মানে ছবি আছে, তারপরে বলছেন যে এটা আসলে একটা কালচারে দাঁড়িয়ে গেছে। মূলত নির্বাহী বিভাগ বা সরকারের যে চাকরি করে লোকজন এইভাবে মানে রাজনৈতিক নেতাদের মতো বক্তব্য দেওয়ার কোনো এখতিয়ার নাই। আপনি যদি ওনাদের চাকুরি বিধিটা দেখেন, সরকারি চাকুরি বিধি, সেখানে 7 এবং 25 যে ধারা আছে, 7-25 ধারা কিন্তু এইরকম বক্তব্য দিলে ওই ধারাটা লঙ্ঘন করা হয়, ওনার চাকরির বিধিটা লঙ্ঘন করা হয়। আমরা দেখলাম যে চিটগাংয়ের ডিসি সাহেবও মানে রাজনীতির ক্ষমতায়নের জন্য দোয়া চেয়েছেন। এটা কি ওনার দায়িত্ব? এটা কি ওনার কর্তব্য? দোয়া চাওয়ার জন্য আওয়ামী লীগের লোক কম আছে, যুবলীগের লোক কম আছে, ইয়ের লোক কম আছে, ওরা দোয়া চাবে। এমনি একজন লোক অসুস্থ হলো বা ইয়ে হলো তার জন্য দোয়া চেতে পারে, কিন্তু রাষ্ট্র ক্ষমতা আসার জন্য বিএনপির কাছে এবং জামাতের কাছে দোয়া চাবে। আওয়ামী লীগ কি এত পঙ্গু হয়ে গেছে তাদের কি ইয়া নাই যে একজন ডিসির এই দায়িত্বটা নিতে হবে? ABM মোশাররফ হোসেন মানে শুনতে চাই, কিছু কথা এসছে। ব্যারিস্টার প্রশান্ত বলেছেন যে অতীতেও এ ধরনের হামলা হয়েছে, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতেও বিএনপি বাধা দিয়েছে এবং এটি আমরাও জানি। না, এখন একটি কথা আপনাকে লক্ষ্য করতে হবে যে আপনার রাজনীতিতে তো পরিবর্তন হচ্ছে, রাজনীতিকে নতুন নতুন কিন্তু কমিটমেন্ট আসতেছে জাতির কাছে। আপনি দেখবেন 2008-এ যখন আওয়ামী লীগ ইলেকশন করে তখন বলেছে দিন বদলের সনদ, অতীতে যা কিছু হয়েছে আমরা ভুলে যেতে চাই, নতুনভাবে আমরা শুরু করতে চাই। যার কারণে 2008-এ তারা বলে যে তাদের এই সকল ইনোভেশন যে প্রোগ্রাম এইগুলির কারণে তাদেরকে মানুষ ভোট দিয়েছিল, তারা বলে।
তা আপনি যেখানে জনগণের কাছে ওয়াদা করেছেন, কমিটমেন্ট করেছেন যে আমি নতুনভাবে শুরু করতে চাই, তাইলে আপনি আবার কেন সেই পুরনো খেলায় আবার খেলবেন? এটা তো আমরা, এই প্রশ্ন তো আমরা করতেই পারি। নাম্বার ওয়ান, আজকে আপনি যে কথাটি বলেছেন, যেটা রেজাউল ইসলাম ভূঁইয়া সাহেব বলেছে, আমরা যে কথাটি বলেছি যে আওয়ামী লীগের সবচেয়ে বড় সাফল্য কি, যে দল এবং প্রশাসনকে একত্রীভূত করতে পেরেছে, এটা তাদের সবচেয়ে বড় সাফল্য। যার জন্য আপনি দেখবেন চিটাগাংয়ের জেলা প্রশাসক আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য মোনাজাত করে। এইটি নিশ্চয়ই আওয়ামী লীগ সাফল্য। না না, আওয়ামী লীগ এটি নিশ্চয়ই ওই ডিসি সাহেবকে বলে দেয় নাই। আমি বলি না, আমি বলার জন্য না, অতি উৎসাহী কিছু কর্মচারী কর্মকর্তা এই কাজটি একটু বলি হেড হয়ে তারা এই কাজটি করছেন। তারা এমন ভাবে দল, দলের কোন নেতা কি এটি বলে দিতে পারে? সবকিছু তো বলা লাগে না, সবকিছু তো আপনার তো এগুলো তো সিস্টেম করলে হয়। তারা প্রশাসনকে এমন ভাবে সাজিয়েছে। এখন তো আপনার যদি আপনি সব জায়গায় আপনি যদি একসময় ফুটবল খেলতেন, আপনার যদি স্ট্রাইকার খুব ভালোভাবে আপনি যদি সেট করেন তাহলে গোল হবে, এটা তো আপনি স্বাভাবিক জানেনই। তাই এরা তো এমন ভাবে টিম সাজিয়েছে যে তাদের তো এখন আর কোচ দরকার হয় না, ওই টিম তো তার মতোই করে খেলতে হয়, কারণ তাদের জিততে হবে, নাহলে তারা এই টিমে খেলতে পারবে না, এই টিমে তারা খেলতে পারবে না, এই টিমতে তারা ছিটকে পড়ে যাবে। যার জন্য তারা এমনভাবে প্রশাসন সাজিয়েছে, যার জন্য বাংলাদেশে এখন এই যে নিরপেক্ষ আপনি যে আশাটা করেন যে একটা জায়গায় যদি কোনো সংঘর্ষ হতেই পারে রাজনৈতিকভাবে, যেটা ব্যারিস্টার প্রশান্ত বলেছে, আমি অস্বীকার করি না, কিন্তু প্রশাসনের কাজ কি একটা নিরপেক্ষ ভূমিকা পালন করে আইডেন্টিফাই করা কে এর সাথে জড়িত। কিন্তু স্টার্টিং এ যদি আপনি বলে দেন এটা অভ্যন্তরীণ কোন দলে হতে পারে অথবা এটা বিএনপির লোকজন করতে পারে, তাহলে তো আপনার তদন্তর কোনো প্রয়োজন নাই। আপনি দেখেন, আমি আপনাকে একটা ভোলা যখন 2 জন লোক হত্যা হয়েছিল, আমরা কি প্রত্যাশা করি? হত্যাকাণ্ড হতেই পারে, কারণ যে কোনো প্রোগ্রাম অতীতে গেল, যেটা এখন আমাদের একটা বাংলাদেশের একটা কালচার এটা ছিল। তাইলে আপনি কি করবেন? আপনার তদন্ত কমিটি করবেন অথবা বিশেষ কাউকে দায়িত্ব দেবেন যে কি ঘটনা ঘটেছে আইডেন্টিফাই করা। এসপি সাহেব প্রকাশ্যে বলে দিল যে সরকার উচ্ছেদের আন্দোলন করছে। তো সরকার উচ্ছেদের আন্দোলন তো আজীবন যুগে যুগে ছিল, তার সাথে প্রশাসনের সম্পর্কটা কি? সরকার তো মানে পলিটিক্যাল, এটা তো পলিটিক্যাল গভর্নমেন্ট আর প্রশাসন তো এক জিনিস না, এটাকে আমরা একাকার করে ফেলেছি, যার জন্য সংকটটা আমাদের তৈরি হয়েছে। আজকে আমরা কি বলছি, ব্যারিস্টার প্রশান্ত অনেকগুলি বলেছে যে আমরা বলেছি, আমরা রাজনীতিতে আগে কি ছিল যে আজকে আওয়ামী লীগের আমলের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কি, আমরা কি বক্তৃতা দেই? যদি আপনি এতদিনের মধ্যে আপনি যদি এই দ্রব্যমূল্যের দাম কমাতে না পারেন, আপনাকে ক্ষমতাকে বিদায় নিতে হবে। এটা তো রাজনৈতিক কালচার, ট্র্যাডিশন। এখন আপনি বলেন বিদায় নিতে হবে মানে আমাকে শেষ করে দেবে, আমাকে পাঠিয়ে দেবে, মানে আপনার মাইন্ডসেট হয়ে গেছে আপনি ক্ষমতা থেকে যেতে চাচ্ছেন। শুধু বিদায় নিতে হবে এই কথা বলেন নাই, বলেছেন আরেকটু এগিয়ে আমি আপনাকে উদাহরণ দেই, মৃত্যু ঘটবে, মানে পালানোর পথ পাবে না, না না সেটা ইত্যাদি ইত্যাদি। এগুলি কি পলিটিক্যাল ভাষা? পলিটিক্যাল ভাষা, কিন্তু একটু উস্কানিমূলক না। উস্কানি না, এটা আমাদের। আপনাকে আমি বলি, আপনাকে আজকে যিনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নিশ্চয়ই মনে থাকবে, এই যখন রেজাউল ইসলাম ভূঁইয়ারা ক্ষমতায়, জাতীয় পার্টি চিটাগাঙ্গে বলেছিল একটা লাশের পরিবর্তে 10টা লাশ ফেলে দিতে হবে, তো বলেছিল না? এর অর্থ কি সে কি 10টা লাশ ফেলে দিয়েছে? এটা তো রূপক অর্থে, আপনি আজকে এইটাও তো একটা রূপক অর্থে, কিন্তু সেইটাকে আপনি যদি বলেন যে না আমাকে ক্ষমতা, যেমন আমি একটা কথা বলি যে আপনার নিশ্চয়ই মনে আছে যে 2004 সালে আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক জনাব জলিল সাহেব, উনি বলেছিল আগামী 30 এপ্রিল বিএনপি গভর্নমেন্টের পতন ঘটবে। আপনার নিশ্চয় মনে হয়, ট্রাম্প কার্ড। আমি তো একটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে জলিল সাহেবের নামে বিএনপি একটি অভিযোগও করেনি, একটা জিডিও করেনি, কিন্তু আমাদের নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, এই সরকারের বিরুদ্ধে বিভিন্ন বক্তৃতা দিতে গিয়ে তার নামে শুধু বক্তৃতার জন্য 156টা মামলা হয়েছে। 156টা মামলা হয়েছে। একটা সরকারের মানে কাউকে সহনশীলতার জায়গায় যদি এত ঘাটতি হয়, তাহলে আপনি গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠা করবেন? ব্যারিস্টার প্রশান্ত, আমি ছোট্ট একটা নিউজের একটু 2 থেকে 3টে লাইন আপনাকে পড়ে শোনাতে চাই। প্রথম আলো ছাপা হয়েছে গত শনিবার, ডবল কলামে, যেটি বলা হচ্ছে একদম শুরুতেই, নিউজের শুরুতে বলা হচ্ছে, ঢাকার সব কর্মসূচি পালনে বিএনপিকে ছাড় দেবে না আওয়ামী লীগ। ক্ষমতাসীন দল চায় বিএনপি কর্মসূচি দলটির কেন্দ্রীয় কার্যালয়ে নয়াপল্টনে সীমাবদ্ধ রাখতে। এর বাইরে ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল সমাবেশ করতে গেলে বাধা দেওয়া হবে বলে আওয়ামী লীগ ও সরকারের দায়িত্বশীল সূত্রে জানা গেছে। শনিবার এই নিউজ ছাপানোর পরে আমরা কিন্তু শুক্রবার এই নিউজ ছাপানোর পরে শনিবার বনানীতে এবং দেখলাম বনানীর কর্মসূচিতে বাধা এসছে এবং পল্টনে একই রকম কর্মসূচি ছিল নয়া পল্টনের সামনে, সেখানে কোনো বাধা আসেনি।
প্রথম আলোর 7 ফেব্রুয়ারি 2006-এর শিরোনাম ছিল গণগ্রেপ্তার 5000। 7 ফেব্রুয়ারি লাস্ট সাথে জাস্ট না, 2006। এটার কারণ আছে বলছি। রাজধানীতে 4 দিনে আটক 8000, এটি 7 ফেব্রুয়ারি। সমকালের 15 জুন 2006-এর শিরোনাম হলো গণগ্রেপ্তার 5000। হরতালে পুলিশ মারমুখী, এটাও সমকালের। আরেকটি জিনিস দেখবেন, 3 ডিসেম্বর 2006 ডেইলি স্টার, ভোটার তালিকায় 1,22,00,000 ভুয়া ভোটার, এনডিআই। তো এই যে আমরা এটা কেন উল্লেখ করেছি, মোশাররফ ভাই এটা যেটা বললেন, তো জলিল সাহেবের এই ডেডলাইনের পরে ঢাকা শহরে প্রায় 3 সপ্তাহ মানুষ ঢুকতে এবং বের হতে পারে নাই ওই সময়টাতে। উনি শুধু ডেটা, ওটা কিন্তু কোনো কর্মসূচিও ছিল না, উনি বলেছেন রাজনৈতিক গ্রুপ স্যাটায়ার করেছেন বা রূপ করতে বলেছেন যে একটা ডেডলাইন হবে 30 এপ্রিল। এই আমি বলেছি যে কি পরিমাণ নার্ভাস হয়েছিল। আর মামলাগুলোর উদাহরণ বলি, ডেইলি স্টার 2003-এর 2 জুলাই, অ্যানাদার স্টার্নিং এমো হল ইন বগুড়া, মানে বগুড়া, দিস টাইম ফ্রম বিএনপি ওয়ার্কার্স হাউস, 26,500 রাউন্ড গুলি, 48 কেজি বিস্ফোরক, এবং গতকালকের রেইডে 88,600 বুলেট, 168 কেজি বিস্ফোরক। এটা কবে নিউজ? এটি হচ্ছে 2003 সালের ডেইলি স্টার 2 জুলাই। আগের দিন 86,000 রাউন্ড হয়েছে, এটা উদ্ধার হয়েছে। আপনি লক্ষ্য করবেন ঠিক তার কয়েক মাস পরে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনা আটক করে। আমি যেটা জিনিস বলতে চাচ্ছি, বিএনপিকে আমরা ভয় পাই। প্রথম ভয় পাই হচ্ছে তাদের ঐতিহাসিক রেকর্ডের জন্য, একদম সেই কর্নেল তাহের থেকে শুরু করে 1143 জন সৈনিক হত্যা রেকর্ড। আরেকটি কারণে ভয় পাই হলো 2001 সালের নির্বাচনের পরে তাদের দলীয় কর্মীরা যে বিভৎসতা করেছেন, তারপর তারা যখন ক্ষমতায় কন্টিনিউ করলেন, এই যে বগুড়ার অস্ত্র চোরা, ওই সময় বগুড়ার, এটা যদি আমি ভুল না করি শেরপুরে, কাহালুতে, শেরপুরে আমার মনে আছে, কারণ ওই সময় মৃদু ভাষণে আমি লিখতাম, আমি এটার উপর রিপোর্ট করেছিলাম। আচ্ছা, আমার মনে আছে। এবার ডেইলি স্টারটা আমি পেয়েছি, আমি ওটা বলি না, ঠিক আছে। আমি কিন্তু ঘটনার তারিখে কিছু যায় আসে না, স্থানে। আমার বক্তব্য হচ্ছে বিএনপি নিজে আজ পর্যন্ত সেই কর্মীদের বিরুদ্ধে এত বছর হয়ে গেল, কোনোদিন কি কোনো ব্যবস্থা নিয়েছে? নেন নাই। লক্ষ্য করবেন। তো সুতরাং বিএনপিকে আমরা কেন ভয় পাই? 14-15 সাল তো একদম সাম্প্রতিক ধরে নিয়ে ওনারা বললো যে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, কিছু মানুষ মরতে পারে, পেট্রোল বোমা গেল। এই কারণেই আজকে যখন সিনিয়র নেতা আমাদের আমির খসরু মাহমুদ যখন এইভাবে বলেন, তারা যখন 15ই আগস্ট 2021-এ যখন তালেবান কাবুল দখল করে, আপনি জাস্ট ঘুরে দেখেন বিএনপি এবং এমনকি তাদের সমর্থক সিনিয়র বুদ্ধিজীবীদের ওয়ালগুলো যদি ঘুরে দেখেন, মনে হচ্ছে একেবারে জান্তব একটা হনন ইচ্ছা, এখনই পারলে তরবারি দিয়ে কতল করে ফেলে। তো ওই ভয়টা কিন্তু গণতন্ত্র মনা এবং নিরীহ মানুষের মনে আছে। একজন কর্মী হিসেবে আমি গ্রেনেড খেতে চাই না, আমি মিছিল মিটিং করতে চাই। আমি একটু জানতে চাই, এই ভয়ের কারণে কি এখন এই বিভিন্ন জায়গায় ওয়ার্ডে সমাবেশ করতে বাধা দিচ্ছেন? স্নায়বিক উত্তেজনা, এটার রসদ কিন্তু বিএনপি নেতৃবৃন্দ দিয়ে দিয়েছেন। আর দেখেন, প্রথম আলোর যে রিপোর্টের কথা আপনি বলেছেন, এটা প্রথম আলোর রিপোর্ট, এটা আওয়ামী লীগের কোনো নির্দেশনা না। আমি তা বলছি না। আমি বলতে চাচ্ছি যে এই রিপোর্টটা করার পরের দিন দুটো কর্মসূচি ছিল। একটি কর্মসূচি ছিল একই সেম কর্মসূচি, দেখা গেল প্রথম আলোর ওই রিপোর্টে উজ্জীবিত হয়েছে কিনা দেখেন। ওটা প্রথম আলোর রিপোর্ট, তারপরের দিন ঘটনা দেখেন। প্রথম আলোর রিপোর্টে হয়তো কেউ কেউ মনে করেছে ভুলভাবে এটা তো বোধহয় একটি বার্তা হয়ে গেল, জি হতে পারে, হু নোস। আচ্ছা, জি জনাব রেজাউল ইসলাম ভাই, আপনার কাছ থেকে শুনতে চাই, অতীত আসছে বারবারই যে অতীতে এ ধরনের ঘটনা ঘটেছিল, সুতরাং এইটুক তো তাদের উত্তরণ চাই, সবাই মিলে উত্তরণ চাই। অতীতটা আসলে বর্তমানটা যে অতীতটাকে বাদ দিয়ে বর্তমানটা হয় না, অতীত স্বাভাবিক কারণে চলে আসে। বিএনপির সময় আমরা নির্যাতিত হয়েছি, আওয়ামী লীগ হয়েছে, এখন নির্যাতিত হচ্ছে বিএনপি। এটা হলো ইতিহাসের ধারাবাহিকতা। আমাদের 154টা মিটিংয়ে 144 ধারা জারি করা হয়েছিল। সাইদাবাদের মিটিংয়ের কী অবস্থা হয়েছিল সারা দেশ জানে। এবং আমাদের নেতাদেরকে যখন প্রথম পর্যায়ে অ্যারেস্ট করা হলো, তখন সমস্ত নেতাদেরকে অ্যারেস্ট করেছে 54-এ, নির্দিষ্ট কোনো মামলা। আগে তো তাই হইতো, কারণ আগে অন্য কোনো অ্যাক্ট ছিল না। এখন সন্ত্রাস দমন অ্যাক্ট, ডিজিটাল নিরাপত্তা আইন, অনেক কিছু আছে। সেই তুলনায় এখন কিন্তু মানে 54-এ আর কাউকে ঈদের ডিটেনশন লাগানোর কোনো ব্যাপার নেই। আমাদের সমস্ত নেতারা 54-এ অ্যারেস্ট হয়ে ডিটেনশন হয়েছে, আমাদের মিটিংগুলো করতে দেওয়া হয়নি। এইটা আছে, তার মানে আমরা ওই জায়গায় থাকবো। ওনারা 144 দিছে দেখে আরেকজনের 140 দিতে হবে, এটা না।
সম্প্রতিকালে আওয়ামী লীগেরও কিছু বক্তব্য কিন্তু এসছে, যে বক্তব্যগুলো আমি মনে করি যে বনানীর যে ঘটনার যে আসছে এটা তো উৎসাহিত হতে পারে, যেমন খেলা হবে এরকম বক্তব্য আওয়ামী লীগের সিনিয়র নেতাদের কাছ থেকে এসছে। এবং কাউন্টার রুমিন ফারহান আমার যতটুকু মনে পড়ে উনিও কিন্তু ব্রাউনবাড়ির একটা সমাবেশে দাঁড়িয়ে বলেছে যে না আমরাও খেলবো। তাহলে দুই পক্ষ যখন খেলার সিনিয়র নেতারা খেলার আহ্বান জানায়, সেই ক্ষেত্রে কর্মীরা অথবা নেতারা কে উৎসাহিত হয়েছে পরের ব্যাপার, কিন্তু আহ্বান জানানোর পরে এটি তো গেল খেলা রাজনীতিবিদদের কথা। প্রশাসন যেটা করছে এটা আমার মনে হয় যে প্রশাসনের লোকজন এখনের যে অবস্থা দাঁড়িয়েছে, শুধু চিটং তো একটা মানে ইয়ের ব্যাপার, সমস্ত জায়গায় প্রশাসনের লোকজন, ডিসিএসপি মনে করে যে ওরা ছায়া আওয়ামী লীগের জেলা সভাপতি সেক্রেটারি, এবং উপজেলার টিউন এবং ওসিরা মনে করে তারও একটা আওয়ামী লীগার, এবং নিজেদেরকে ওইভাবেই পারপাসটা সার্ভ করে। আমরা যেটা বাস্তব মাঠে দেখছি, এটা হওয়া উচিত না। কারণ একটা রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারীর যে আচরণ থাকা দরকার, প্রজাতন্ত্রের কর্মচারীর মতো আচরণ করতে হবে। দলের কর্মীর মতো যখন প্রজাতন্ত্রের কর্মচারী আচরণ করে, তখন দেশে একটা বিপর্যয় নেমে আসে। আমি এই কথার উপর একটু শুনে আসি খুব সংক্ষেপে। শুনেন, চট্টগ্রামের ডিসি যেটি বলেছেন তাকে কিন্তু সরিয়ে দিয়েছে, কিন্তু বিএনপি আমলে সরিয়ে দেয়নি। হ্যাঁ, রিটার্নিং কর্মকর্তা নন, তিনি থেকে না রিটার্নিং কর্মকর্তা নন, অলরেডি সিদ্ধান্ত হয়েছে। এটি তো নির্বাচনের ক্ষেত্রে, কিন্তু ওনার পদ পদবি সবকিছু তো ঠিক আছে। না, ওনাকে নির্বাচনী দায়িত্বকে সরিয়েছে। কেন এটা বলছি একটু শোনেন দয়া করে। তাহলে জিয়াউর রহমান সাহেবকে এখন মরণোত্তর সরাতে হয়। উনি যখন নির্বাচন করেছেন সেই দিন পর্যন্ত উনি সেনাপ্রধান, সরকারি কর্মচারী হয়ে এই দেশে প্রথম নির্বাচন করেছেন স্বয়ং জিয়াউর রহমান সাহেব। শোনেন, সৌম্য জাকারিয়া মনে আছে, সেই বিখ্যাত সচিব, তাকে পুরো নির্বাচন কমিশন মিলেও সরাতে পারেনি জনাব রেজাউল ইসলাম ভূঁইয়া। আমি যেটা বলতেছিলাম যে প্রশাসনের লোকজন একটা দলের লোক যদি মনে করে, সেই ক্ষেত্রে একটা বিপর্যয়, দেশের টোটাল রাজনীতি এবং প্রশাসন দুই ক্ষেত্রেই বিপর্যয় হতে পারে। আমার মনে হয় যে এর থেকে ওনাদের বিরত থাকা উচিত বা ওই অবস্থানে না থাকা উচিত। কারণ সামনে একটা নির্বাচন, সেই নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার জন্য প্রশাসনের কিন্তু একটা ভূমিকা আছে। আমরা নির্বাচনের যে আইন, সেই আইন অনুসারে নির্বাহী বিভাগ থাকে হলো নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনের আন্ডারে, কিন্তু ওই আইনটার মধ্যে নির্বাহী বিভাগের কেউ যদি নির্বাচনকালীন সময়ে আপনার তাদের নির্দেশনা না মানে, অথবা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের বিপক্ষে গিয়ে কোনো প্রার্থীর পক্ষে অবস্থান নেই, তখন তার বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা না হবে সেটা ওইভাবে পরিষ্কার উল্লেখ নাই। তাকে নির্বাহী বিভাগে আপনি বলছেন নির্বাচনের সময় না, নির্বাচন ছাড়াও একজন জেলা প্রশাসক, ওই ডিস্ট্রিক্টের প্রশাসক, তিনি যদি এই মনোভাব পোষণ করেন কোন একটা দল মতের পক্ষে, তাহলে তো টোটাল ওই এলাকার জনগোষ্ঠী তো তার কাছে সুবিচার পাবেন না। সারা দেশে এটার প্রভাব পড়বে, সারা দেশে এটা প্রভাব পড়বে। আমি মনে করি যে এইটার বিভাগীয় একটা তদন্ত হওয়া উচিত, এবং বিভাগীয় তদন্তে উনি যদি দোষী সাব্যস্ত, সেই অনুসারে একটা ব্যবস্থা নেওয়া উচিত। শুধু উনি রিটার্নিং কর্মকর্তা থাকলো না, এইটা ব্যবস্থা সঠিক না। ওনার বিরুদ্ধে বিভাগীয় যে আইনগত ব্যবস্থা আসা দরকার, সেই ব্যবস্থাটা নেওয়া উচিত। আমরা যে কথাটি বলেছি, আপনি যে চিটাগাং এর ডিসি জেলা প্রশাসকের কথা যে বলেছেন, সারা বাংলাদেশে তো একই চিত্র। এক শুধু মমিন তো চিটাগাং না, এটা তো সারা বাংলাদেশের প্রতিটি জায়গায় এই ধরনের লোক সেট করা হয়েছে। আপনি দেখবেন এই যে বিএনপির সাথে এই সাম্প্রতিককালে যে কথাটি আপনি আপনার প্রারম্ভিক বক্তৃতা বলেছেন যে অনেক জায়গায় সংঘর্ষ হচ্ছে, ঝামেলা হচ্ছে, আপনি কি বলছেন? সংঘর্ষ, তাহলে দুইটা পক্ষ এখানে আছে। আপনি কি দেখে এই যে সারা বাংলাদেশে দেখেছেন একটা জায়গায় আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে? অথচ আমাদের এই গত 22 তারিখ থেকে আমাদের নামে প্রায় 400টি মামলা দিয়েছে 21,000 আসামি। আচ্ছা, ঠিক এই পয়েন্টটি একটু শুনে আসি। 21,000, তাহলে প্রতিপক্ষ কই? সংঘর্ষ তো হয়েছে, একটু শুনে আসি। ব্যারিস্টার প্রশান্ত। হ্যাঁ, এটি আপনার হয়তো বেনামি মামলা হয়, নাম থাকে, তাৎক্ষণিকভাবে একটু পুলিশ প্রশাসন করে, আমার তদন্ত করলে তো বের হয়ে আসে। তদন্ত কি হয়? এই যে সংঘর্ষ তো হয় না, তদন্ত করলে তো বের হয়ে আসে। এই মামলার তদন্ত হবে, শুধু পুলিশের নাম দেওয়া তো যথেষ্ট না, এটা তদন্ত হবে, বিচারে যাবে। বিচারে না হলে সব নির্দোষ প্রমাণিত হয়ে যাবে। সেটা হচ্ছে যে এই যে ঘটনা যে সব জায়গায় ঘটলো, সকল ক্ষেত্রে আমরা দেখেছি বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে মামলাটা হয়েছে। তাহলে এখানে তো যেটি এবিএম মোশাররফ হোসেন বললেন যে সংঘর্ষ হয়েছে, তাহলে প্রতিপক্ষ কই? আপনি মামলার আসামি তো করলেন শুধু এক পক্ষকে। আমি তো এই কারণেই বললাম, বিএনপি মামলা করেনি কেন? নিচ্ছেন আমাদের মামলা তো নিচ্ছে না, বিএনপি মামলা করেনি কেন? থানায় নিচ্ছে না, কোর্টে যাক।
বিএনপি কেন মামলা করবে না আমি এটা বুঝছি না। আমরা তো করেছি, আমরা যখন বিরোধী দলে ছিলাম। এই যে আপনার মনে আছে এই যে রমনা থানায় আব্দুল জলিল গিয়ে 3 ঘন্টা বসেছিলেন, আমাদের তৎকালীন সেক্রেটারি। হত্যার ঘটনায় ঘটেছে না রমনা থানায় মামলা করতে গিয়েছিলেন। না আমি বলছি ভোলা এবং কোথায় এটা মানে ঝালকাঠি, ভোলা নারায়ণগঞ্জে মামলা নেই। হ্যাঁ, ভোলা এবং নারায়ণগঞ্জে এই 2 জায়গায় তো কোর্টে মামলা করেছে। তো ওই মামলা আগাবে তো এখন কোর্ট তো তাকে বলে না এই মামলাটা 2 দিনে শেষ হবে না। আমি একটু বলি মামলা করা যায় তো। আমি একটু বলি যে মামলা করুক না। বাস্তব যে চিত্রটা আমি বলি, বাস্তব চিত্রটা হলো আমাদের আজ পর্যন্ত বাংলাদেশে কোনো থানায় আমাদের মামলা নামানো বললে কোর্টে চান, কোর্টে যে বলা হয় ম্যাজিস্ট্রেট সাহেব কি আদেশ দেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেন। এটা জীবনও তদন্ত হয় না, ওই যেভাবে থানায় ওই দরখাস্ত পড়ে থাকে ওই অবস্থায় পড়ে থাকে। হয়তো কোনোদিন আমরা শুনি এটা নাকি ফাইনাল রিপোর্ট হয়ে গেছে, আমরা নিজেরাই জানি না। এই হলো প্রশাসনের অবস্থা। সেই প্রশাসন দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন আপনি কিভাবে সম্ভব? আচ্ছা একটু শুনে আসি এই বিষয়ে অতীতের কি কি ইয়া আছে। অতীতের আরো মামলা দিলে সেই মামলা কি কি করলো সেটা কি বলেন। আমি কাইম সাহেবের একটা কথা বলি, তৎকালীন মহানগর পুলিশ কমিশনার ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ 7 জনকে অ্যারেস্ট করলো, এবং তখনও পর্যন্ত তাদের নামে কোনো মামলা নাই। এই যে লিয়াকত শিকদার, নজরুল ইসলাম বাবু এরা সহ। মানে কি ছাত্রদলের? ছাত্রলীগের। আমি অতীতের কথা বলছি, যে বলেন না কোনো উদাহরণ আছে কিনা। মহানগর পুলিশ কমিশনার কাইম সাহেবের নাম শুদ্ধ বলি, তো বিবিসি বাংলা সার্ভিস ওনাকে বললো যে এদেরকে অ্যারেস্ট করেছেন, তাদের নামে কোনো মামলা আছে? উনি খুব সোজা সাপটা উত্তর বললেন, মামলা নাই, তবে মামলা দেয়া হবে। এটা কিন্তু ভাইরাল হয়ে গিয়েছিল, এবং প্রথম আলোতে একটা লেখা আসছিল, আমি কোট আনকোট করি, মামলা আগে না গ্রেপ্তার আগে। এগুলো বহু কিছু করেছে। আমি বলছি না যে এগুলো আইডিয়াল না, কোনো মতেই আইডিয়াল না। আরেকটা বিষয় হয় কি, পুলিশের বিরুদ্ধে বিএনপি এবং জামাতের নেতাকর্মীদের প্রাণঘাতী আক্রমণের নিকট অতীতের উদাহরণ এত বেশি আছে, আমার ধারণা পুলিশও নার্ভাস হয়ে পড়ে যখন 20 জন পুলিশ আর 4000 মব থাকে, পুলিশ নার্ভাস হয়ে পড়ে। না কিন্তু ব্যারিস্টার, এই যে মোমবাতি প্রজ্বলনের মতন একটি, না এখানে পুলিশ তো মারতে যায় নাই, এখানে বলেছে দলের আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মারামারি হয়েছে, সেটা বলছে। এখানে পুলিশ নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয়েছে, কিন্তু পরবর্তীতে পুলিশ তো মানে লাঠিচার্জ করছে, ধাওয়া করেছে, 3 জন গ্রেপ্তার করেছে, সবই বিএনপির লোকজন। বিএনপির লোক প্রটেস্ট করেছে। আপনি বনানীর কথা বলছেন না পল্টনের? বনানীর কথা বলছি। আচ্ছা, পল্টনে কোনো ঝামেলা হয়নি, কোনো ঝামেলা হয়নি। তো এখন পুলিশ যদি 3 জনকে গ্রেপ্তার করেই থাকে, পুলিশ বলবে যে কি কারণে তাদেরকে গ্রেপ্তার করেছে, তাদের অপরাধটা কি। বিএনপি বলবে যে আপনার আমরা তো আক্রান্ত হয়েছে, কথার কথা। ওই মামলা তো টিকবে না তাহলে, যদি হয়েও থাকে। মামলার বিষয় নাই, মামলা টিকবে না। আমাদেরকে ধরে আমরা কোনো মামলার এফআইআর ভুক্ত আসামি না। আমাদেরকে মামলা করে 2000 হয়তো আমাকে অ্যারেস্ট করেছে 18 সালে, 2012 সালের একটা মামলায় আমাকে সোনার দেখি অজ্ঞাত জায়গায় আমাকে জেলে পাঠিয়েছে। এটা তো আজীবন চলে আসছে। এটা কি আওয়ামী লীগের আমলে পুরনো কালচার? এটা কি আওয়ামী লীগের পুলিশ করতে তা না? আমি হাজিরা দেই, অথচ সেই ঘটনাও আমি জানি না, সেই জায়গায় আমার কোনো অবস্থানও ছিল না। জি, এই বিষয়ে অতীতের কি উদাহরণ? না এটা আপনার মনে আছে আলতাফ হোসেন চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে কি বলেছিল? খুন যখন ধর্ষণের 70,000 আসামি উনি ছেড়ে দিয়েছেন, এবং গর্ব করে বলছেন যে 70,000 আসামি আমি ছেড়ে দিয়েছি। মানে আমার কথা হচ্ছে কিছু সিস্টেমে প্রবলেম থাকে। এই প্রবলেম যে আওয়ামী লীগের আমলে প্রথম হচ্ছে বা ওনাদের আমলে হয়েছে তা না। এই প্রবলেমগুলোর জন্য আমি তো একটু আগে বললাম, এইগুলো একটু প্রশাসনিক সংস্কারের বিষয় আছে, এবং বিচারিক সংস্কারেরও ব্যাপার আছে, পুলিশের সংস্কারের ব্যাপার আছে, আবার পুলিশের দক্ষতারও ব্যাপার আছে। আবার আরেকটা বিষয় লক্ষ্য করে দেখবেন যে ওই যে বললাম কম পুলিশ থাকলে ওরা নার্ভাস ফিল করে, এটা একটা ঘটনা। মানে মোমবাতি প্রজ্বলনের মতন কর্মসূচিতে কম পুলিশ থাকলে নার্ভাস। ভাই মোমবাতি প্রজ্বলন তো আপনি সামনে দেখছেন, হ্যাঁ, মোমবাতি প্রজ্বলনের পর কি হতো, হু গ্যারান্টিজ, এটা কে বলতে পারে? ওনারা তো অতীতে সেটা করেছেন। এমনকি খুব বিএনপি অফিসের সামনে এই ডিসি মতিঝিল জোন মিশর গাড়ি পুড়িয়ে দিয়েছে, শান্তিপূর্ণ কর্মসূচির পরের ঘটনা ঘটেছে বছরখানেক আগে, কোনো সংঘর্ষ ছাড়াই। না পুলিশের গাড়ি পুড়িয়ে দিয়েছে বিএনপি অফিসের সামনে একা পেয়ে, করেছে তো এটা। আমার কথা হচ্ছে মানে পুলিশ যে সবসময় রেশনাল আচরণ করে তাও তো না, আবার বিএনপি যে রেশনাল আচরণ করে বলে যেটা বলতে চাচ্ছে তাও তো সঠিক না। এর আগেই কি আপনি খেয়াল রাখবেন, উনি করছেন মোমবাতির মিছিল, কিন্তু ওনাদের শীর্ষ নেতা বলছেন যে কোনো মুহূর্তে আওয়ামী লীগের মৃত্যু সংবাদ পাবেন, এজিব যে মোমবাতি দিয়ে আগুন ধরে দিবে। আমার হাতে একেবারে কম সময় আছে, আমি 30 সেকেন্ড করে একটু শুনি। কোনো যুক্তির এগেইনস্টে যদি একটা যুক্তি দাঁড় করান, সেটা আপনি করতেই পারেন, কিন্তু বাস্তব চিত্র তো আলাদা।
এখানে ব্যারিস্টার প্রশান্ত বলেছে যে তাদের আমাদের আমলে 70,000 মামলা উড্ড হয়েছে, তাইলে আপনি যদি হয়ে থাকে, আমি জানি না, আমি একটু বলি, 70,000 না হইলেও কম বেশি হতে পারে, কিন্তু রাজনৈতিক বিবেচনায় মামলা প্রত্যাহারের ঘটনা ঘটেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমি একটু বলি, আমার বক্তব্য না, আমাকে একটু বলতে দেন। যদি হয়েও থাকে তাহলে আপনি দেখেন যে একটা সরকার কতটুকু নির্যাতনকারী ছিল যে একটি দলের বিরুদ্ধে 70,000 মামলা দেয়। আর আওয়ামী লীগ যখন 2008 ক্ষমতায় আসলো, তখন তারা এসে বলল যে 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি নাকি আওয়ামী লীগকে শেষ করে দিয়েছে মামলা দিয়ে। তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি তদন্ত কমিটি করলো, তদন্ত কমিটি 30 বার মিটিং করলো, জনাব কামরুল ইসলাম যিনি আইন প্রতিমন্ত্রী তার নেতৃত্বে। সেখানে 7,138টি মামলা প্রত্যাহার করতে পেরেছে। তা আপনি দেখেন, একটা গভর্নমেন্ট ক্ষমতা থেকে 7,138টি মামলা দিয়েছে, আর একটি গভর্নমেন্ট ক্ষমতায় থাকতে 70,000 মামলা দিয়েছে। মানে কতটুকু স্বৈরাচার একটা শেষের দিকে আছে। জি প্লিজ এটা একটু বলি। হ্যাঁ প্লিজ। আওয়ামী লীগ সরকার অধিকাংশ মামলা প্রত্যাহারই করেনি, এবং এই জন্য দলের মধ্যে ক্ষোভ বিক্ষোভ হয়েছে যে আমাদের মামলা বেছে বেছে যেগুলো রাজনৈতিক ছিল মনে করেছে কমিটি, আর অধিকাংশ করেনি। আর আলতাফ হোসেন চৌধুরী যে বাকি মামলাগুলো দিয়েছিল সেগুলো রাজনৈতিক মামলা নয়। আওয়ামী লীগ সরকার যদি দেখেছে কর্মীদেরকে ছাড় দেয়নি, আমি এটাই বলছি। সব মামলাকে রাজনৈতিক বলে সব মামলা রাজনৈতিক বলেনি। আর আমি বিএনপি সরকারের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আলতাফ হোসেন চৌধুরী সাহেব, ওনার মুখের রেকর্ড বলছি, উনি বলেছেন গর্ব করে 70,000 আসামিকে ছেড়ে দিয়েছে। আপনি দেখেন আসামি, এবং মনে আছে সুইডেন, সেই সুইডেন আসলাম আপনার মওদুদ সাহেব যেটা রিকমেন্ড করেছেন, সেই খুনের মামলার আসামি সারেন্ডার না করেই বিরাট বিরাট নিউজ হয়েছিল। এগুলো হয়েছে। আমার কথা হচ্ছে, শোনেন, এগুলো হয়েছে বলে আমি কেন বলছি, মোশাররফ ভাই, রাজল ভাই, আমরা চাই একটা রিভাইজড, একটা মডিফাইড, একটা ইমপ্রুভড সিস্টেম ফাংশন করুক। এটা আওয়ামী লীগ একা পারবে না, বিএনপি, জাতীয় পার্টি, সবাইকে এখানে সমান রোল প্লে করতে হবে। পুলিশের উপর প্রেশার দিয়ে দোষ দিয়ে লাভ কি, প্রশাসনের উপর প্রেশার দিয়ে লাভ কি, আমরা যদি সিস্টেমটাকে উন্নত না করি। জি, আসবো একেবারে শেষের দিকে শুনে। আমরা আসলে, আমি প্রশান্তদার সাথে একমত যে আমাদের সবার সদস্য দেবে, কিন্তু আমরা যখন নিয়োগের ক্ষেত্রেই খুঁজি যে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, এবং এই প্রক্রিয়াটা যখন ওর জন্মসূত্র থেকে শুরু হয় এবং ওর ট্রান্সফার, বদলি সবকিছু যখন একটু নির্ভর করে, তখন ওরা এই দলীয় লেভাজের মানে কি জানি পরিচয় দেওয়া ছাড়া বা ওই ক্যারেক্টার ধারণ করা ছাড়া প্রশাসনের লোকজনের আর কোনো ইয়ে নেই। একটা এরকম ঘটনাও কিন্তু আছে যে বিসিএস এ পাশ করার পরে আমার নিজের মধ্যে যে শুধুমাত্র ওর ফ্যামিলিতে আওয়ামী লীগের বাইরে অন্য দল করার কারণে ইয়া করা হয়েছে। এইগুলা যখন মানে শুরু থেকে শুরু হয়, এইটা যদি বন্ধ না করেন, আপনি একদম ক্রাইমের শেষ মাথায় গিয়ে শেষ করবেন, এটা হবে না। আমার মনে হয় যে এটার জন্য, দেশের জন্য আমরা সবকিছুর একটা সমাপ্তিতে আসতে হবে। আরেকটা জিনিস আমি শুধু এক মিনিট শেষ করে দিচ্ছি, এটা হলো যে আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দের বক্তব্য কিন্তু মানে খুব ইন্টারেস্টিং। এটা হলো যে আপনি সরকারের বিরুদ্ধে যদি কোনো কথা বলেন, এটার একটা রাষ্ট্র সহ জড়ায় এমন একটা পর্যায়ে নিয়ে যায় যে মানে এটা মহাভারত হয়েছে। সরকারে যা থাকবে, বিরুদ্ধরা তো তার বিরুদ্ধে আন্দোলন করবে, কথা বলবে, সংগ্রাম করবে, এটাই স্বাভাবিক। সারাদিন তো সমালোচনা হচ্ছে, আপনিও টকশোতে কথা বলছেন, আমার মনে হাতে একদম সময় নেই। এবিএম মোশাররফ হোসেন, জনাব রেজাউল ইসলাম ভূঁইয়া এবং ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।